প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার, কক্সবাজার FM 100.8 মেগাহার্টসে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব, কৈশোরে খেলাধুলা ও শরীরচর্চার অধিকার। উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস। রেডিও পডকাস্ট প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টসে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, খেলবে শিশু, বাড়বে শিশু, যত্ন নেবে অভিভাবক। বয়স যখন 10, উন্মুক্ত থাকে মাঠ ও দিগন্ত। বয়স পেরিয়ে যখন 14 বছর, তখন কি বয়সের কাঁধে চেপে বন্ধ হয়ে যাচ্ছে খেলাধুলা ও শরীরচর্চার অধিকার? আর বয়স 19-এ পৌঁছালেই কি জীবনে আবদ্ধ হয়ে যাচ্ছে ঘরের কোণে? শরীরের প্রতি আমাদের কর্তব্য হল শরীরকে সুস্থ সবল রাখা, অতিরিক্ত কষ্ট না দেয়া, প্রয়োজনে বিশ্রাম করা, পরিমিত খাবার খাওয়া এবং অসুস্থ হলে চিকিৎসা করা। কিশোর কিশোরীদের দক্ষ, সুস্থ ও সুন্দর অবয়বের সৃষ্টি করতে সামাজিকভাবে কিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীদের কাছে। কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন সামিয়া জান্নাত আরিবা এবং আবতাহি মোহাম্মদ আল জাওয়াদ। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। গল্পের নাম পুতুল ও ফুটবলের বন্ধুত্ব। বল চলে যাচ্ছে মাঠের বাইরে, এখন বল ছুটছে রনির পা থেকে সুমির পায়ে। সুমি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, এই গোল 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 গোল, এই গোল! সময় তখন বিকেল 5টা। মনটা উথাল পাথাল করছে, বারবার ফুটবলের দিকে চোখ যাচ্ছে। খোলা মাঠে একদল কিশোর কিশোরী ফুটবল খেলছে একসাথে। দীর্ঘশ্বাসে দৌড়ে উঠছে বুকের ভিতরে কলকবজা। বিকালেও কাজ করতে হয় বাড়ির পাশে থাকা দোকানে। পরিবার আমার আর মায়ের উপার্জনে চলে। বিকাল হতে থাকলে শরীরে শক্তি কমে আসে, কিন্তু উপায় নেই। খেলতে গেলে যে কাজ বন্ধ হয়ে যাবে। ফুটবলের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণে পানি জমে প্রতিদিন। হঠাৎ একজন মেয়ে এসে বলল, তোমার মায়ের সাথে দোকানের কাজ আমি দেখছি, তুমি মাঠে কিছুক্ষণ ফুটবল খেলে আসো, বা দাঁড়িয়ে বান্দা ছোটাছুটি যা খুশি করতে ইচ্ছে হয় করো। এই পথ দিয়ে যাবার সময় দেখি মন খারাপ করে মাঠের দিকে তাকিয়ে আছো। আমার খেলা শেষ আজকের মতো, তোমার কাজের কোনো ক্ষতি হবে না। প্রতিদিন আমাদের থেকে একজন করে এই দোকানে কিছুক্ষণ কাজ করবে, যেন তুমি খেলতে পারো। এখন খেলতে যাও। মেয়েটির কথা শুনে এক দৌড়ে চলে গেলাম মাঠে। পায়ে যত শক্তি ছিল সর্বস্ব দিয়ে স্পর্শ করলাম ফুটবলটাকে। গড়াতে গড়াতে ঢুকে পড়ল গোল পোস্টে। একজন অবাক হয়ে জানতে চাইল, আমি ফুটবল খেলা কোথায় শিখলাম? হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল। বয়স যখন 5 বছর ছিল, তখন বাবা আর আমি একসাথে ফুটবল খেলতাম। অনেকগুলো বল কিনে এনে বলেছিলেন, নে মা বল খেল, যত বেশি খেলবি, দৌড়াদৌড়ি করবি, হাড় শক্ত হবে, শরীরে জোর আসবে কাজ করার। বাবা কখনো ছেলেদের খেলা আর মেয়েদের খেলা আলাদা হতে হবে এসবে বিশ্বাস করতেন না। বাবার কাছে শুনেছিলাম পৃথিবীতে নাকি অনেক রকমের খেলা আছে। আমাদের দেশেও যে ধরনের খেলা ছিল তা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। বাবার সাথে বসে টিভিতে দেখতাম মুষ্টিযুদ্ধ, কুস্তি, হকি খেলা, ক্রিকেট, ফুটবল, সাঁতার প্রতিযোগিতা, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, শুটিং। স্কুলে পড়ার সময় অংশ নিতাম দৌড়ঝাঁপ, চাকরি নিক্ষেপ, বর্ষা ছড়া খেলার প্রতিযোগিতায়। বন্ধুদের সাথে খেলতাম বরফ পানি, সুলতানা বিবিয়ানা, হাডুডু, ডাঙ্গুলি, এক্কা দুক্কা, লুকোচুরি, দাঁড়িয়া বাঁধা, ঘুড়ি উড়ানো,
বউচি, সাঁতার, গোল্লাছুট আর অনেক ধরনের খেলা। কারো বিয়ে হলে নিয়ে আসতো লাঠি খেলার দল। আবার ঘরের ভিতর খেলতাম ক্যারাম, দাবা, বাঘবন্দি ও চোর পুলিশ খেলা। কিন্তু মা বাবা পছন্দ করতেন না যদি কেউ আমার সাথে লুডো, তাস, পাশা, মার্বেল খেলতে আসতো। বলতো এভাবে বসে বসে এই ধরনের খেলা নাকি শরীরের ক্ষতি হয়। আমার কাছে মনে হয়েছে এই খেলায় আমাদের কোনো উপকার হয় না, তাই বড় হয়ে কখনো এগুলো খেলেনি। তারপর তো বাবা মারা গেলেন। বেঁচে থাকার জন্য খাবার জোগাড় করতে আমার আর মায়ের সময় চলে যায়। খেলবো কখন? আজ সুযোগ পেয়েছি তাই খেলতে আসলাম। তবে সুযোগ পেলে আমি এখনো খেলতে চাই। টিভিতে দেখলাম বাংলাদেশের মেয়েরা কাঠমান্ডুতে নেপালকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 2022 সালেও শিরোপা জিতেছিল মেয়েরা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের আসরে। বিমানবন্দরে পৌঁছানোর পর দলটি যেভাবে ছাদ খোলা বাসে সংবর্ধনা পেয়েছিল দেখে মনটা ভরে উঠেছিল। আমি এখনো স্বপ্ন দেখি সুযোগ পেলে আমিও খেলতে যাব দেশ বিদেশে। খেলা এ আবার কি জিনিস? এগুলোতে কেউ অংশ নেয় নাকি? শুধু সময় নষ্ট। এর চেয়ে বইয়ের পড়াগুলো মুখস্থ করতে পারলে পরীক্ষায় ভালো করতে পারবো। আর হাতের কাছে বিনোদনের জন্য ফোন, ট্যাবলেট এবং কম্পিউটার থাকতে এত কষ্টের খেলার দরকার কি? এর চেয়ে ডিজিটাল গেম খেলা অনেক বেশি আকর্ষণীয়। তারপরও স্কুলে প্রতি বছর কেন যে এসব খেলাধুলার প্রতিযোগিতার অনুষ্ঠান করে? বসে বসে বই পড়ছিলাম, এমন সময় এক স্যার এসে জানতে চাইলেন, তুমি খেলায় নাম দিবে না? সবাই কত আনন্দ নিয়ে খেলছে, তুমিও অংশ নাও। স্যারকে বললাম, স্কুলের সব খেলায় শারীরিক পরিশ্রম হয়। ব্যথা পেলে হাত পা ভেঙে যেতে পারে, শরীর নোংরা হয়ে যায়। এত পরিশ্রমের খেলার মধ্যে কিভাবে আনন্দ পাওয়া সম্ভব? আমার কথা শুনে স্যার পাশে বসে কথা বলতে শুরু করলেন। শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কেন খেলাধুলা যুক্ত হলো? জীবন গঠনে এবং শিক্ষাকে আনন্দদায়ক করতে শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিশ্বের সকল জায়গায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের ফাঁকে ফাঁকে ছাত্রছাত্রীদের খেলার জন্য টেবিল টেনিস, ব্যায়াম, দাবা, বাস্কেটবল, হ্যান্ডবল আরও অনেক ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীদের খেলায় উৎসাহী করতে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমাদের সময় বিদ্যালয় শব্দটি শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে একটি প্রশস্ত মাঠ। খেলার জন্য স্কুলে যেতাম বেশি করে। বন্ধুদের সাথে খেলার স্মৃতি এখনো আনন্দ দেয়। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ইস্তেহার কবিতাটি শুনলে বুঝতে পারবে কেমন আছে। একটার পর একটা খাঁচা নির্মাণ করেছি আমরা, আবার সেই খাঁচা ভেঙে নতুন খাঁচা বানিয়েছি। খাঁচার আঘাতে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হয়ে আমরা একা হয়ে গেছি, প্রত্যেকে একা হয়ে গেছি। কি ভয়ঙ্কর এই একাকিত্ব, কি নির্মম এই বান্ধবহীনতা, কি বেদনাময় এই বিশ্বাসহীনতা। এই সৌরমণ্ডলের এই পৃথিবীর এক কীর্তন খোলা নদীর পাড়ে যে শিশুটির জন্ম, দিগন্ত বিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে কিশোরের, জ্যোৎস্না যাকে প্লাবিত করে, বনভূমি যাকে দুর্বিনীত করে, নদীর জোয়ার ডাকে যাকে নেশার মতো, অথচ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল গোলাম বানানোর শিক্ষা যন্ত্র। অথচ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এক হৃদয়হীন ধর্মের আচার। অথচ যাকে শৃঙ্খলিত করা হয়েছে স্বপ্নহীন সংস্কারে। কবির কথামালা থেকে বোঝা যায় শিক্ষার জন্য খেলা কতটা গুরুত্ব বহন করে। বিদ্যালয়ের মাঠ হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।
খেলাধুলা করলে শরীরের প্রত্যেকটি অঙ্গের ব্যায়াম হয়, যা তাকে সারা জীবন ওজন নিয়ন্ত্রণ ও সুস্থ রাখতে সহায়তা করে। আর এখন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান লম্বা আকৃতি একটি দালান দিয়ে দাঁড়িয়ে আছে। বেশিরভাগ স্কুলে খেলার মাঠ নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে অনেক অভিভাবকগণও খেলা নিয়ে খুব বেশি আগ্রহী নন। খেলার মাঠবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মধ্যে কতটুকু মৈত্রী সম্পর্ক, শারীরিক ফিটনেস দিয়ে গড়ে তুলতে পারছে তা দেখার বিষয়। গ্রামের অনেক স্কুলগুলোতে খেলার মাঠ রয়েছে, তবে কতগুলো এখনো টিকে আছে জানা নেই। স্কুলের মাঠগুলোতে দেখছি সাপ্তাহিক গরুর হাট বসে, মাঝে মাঝে হাট বাজারও বসে। নিরাপত্তার সমস্যাও আছে, তাই সেখানে সাইকেল চালানো, হেঁটে যাওয়া এগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। স্যারের কথাগুলো শুনে অবাক হয়ে আক্ষেপ হতে লাগলো, কেন ছোটবেলা থেকে খেলাধুলা না করে শুধু বইয়ের মধ্যে মুখ গুঁজে রেখেছি। এখন ভাবলেই আঁতকে উঠছি। শরীরের ওজন, হাঁটুর ব্যথা যেভাবে বাড়ছে, এক সময় হয়তো ভালো ফলাফল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হব, কিন্তু কাজ করার জন্য শরীরের শক্তি থাকবে না, চাপ নিতে কষ্ট হবে। অবশেষে খেলায় নাম দিয়ে বাড়ি ফিরলাম। খেলা জীবন নিয়ে খেলা নয়, শরীরের হক আদায়ের জন্য খেলাধুলা ও শরীরচর্চা অনেক জরুরি। ধর্মীয়ভাবে অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। জীবনকে মূল্য দিতে হবে মৃত্যু আসার আগে। সুস্থতা নিয়ে ভাবতে হবে অসুস্থ হওয়ার আগে। অবসর শ্রমিককে সম্মান করতে হবে ব্যস্ততার ঘিরে ধরার আগে। যৌবনকে কাজে লাগাতে হবে বার্ধক্য ধরার আগে, এবং সচ্ছলতাকে ধরে রাখতে হবে দারিদ্রতা দূরে রাখতে। অতিরিক্ত খাবার যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি একেবারে কম খাওয়াও শরীরে পুষ্টির যোগান দিতে পারবে না। তেমনি বেশি পরিশ্রম করলে শরীর ভেঙে যায়, আবার কম পরিশ্রম করলেও শরীরের অবয়ব নষ্ট হয়। তাই খেলা হবে শরীরের ঘাম ঝরিয়ে। দৌড়, সাঁতার, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দাঁড়িয়ে বাঁধা, যে কোনো ধরনের খেলা যার মাধ্যমে শারীরিক তৎপরতা থাকবে, হৃদস্পন্দন হবে এবং ফুসফুসের মাধ্যমে শ্বাস নেওয়ার গতি বাড়বে। প্রয়োজনে সাইকেল চালানো, সাঁতার কাটা, লাফ দেওয়া, যোগ ব্যায়ামও করা যেতে পারে। খেলার মাঠে বন্ধুত্ব কতজনের গড়ে উঠেছে মনে করতে পারেন? খেলাধুলা শুধু নিজের জীবনে নয়, রাষ্ট্রীয়ভাবেও প্রীতির বন্ধনকে সুদৃঢ় করেছে। খেলাধুলার মধ্য দিয়ে শান্তি ও মৈত্রী স্থাপনের সবচেয়ে বড় সম্মেলন অলিম্পিক গেমস। বিশ্বে প্রায় অনেক দেশের হাজার হাজার খেলোয়াড় অংশগ্রহণ করে। দেশভেদ, জাতিভেদ সত্ত্বেও মানুষ এক অভিন্ন সত্তা নিয়ে ক্রিকেট ও ফুটবল, বিশ্বকাপ ছাড়াও আরও অনেক খেলার আসর আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষায় সহায়তা করে। এভাবে বিশ্বে সাম্য, মৈত্রী ও নিজের দেশের পতাকা ধ্বনিত হয়। খেলাধুলা শুধু শরীর নয়, মানুষের চরিত্র গঠনেও সাহায্য করে। শুনে কি উঠছেন? ভেবে দেখুন, খেলাধুলায় যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাতে মানুষ শিখে নিয়মানুবর্তিতা, সুশৃঙ্খল আচরণ। দলপতির অধীনে দলবদ্ধ হয়ে খেলতে গিয়ে খেলোয়াড়রা সকলে মিলেমিশে কাজ করার শিক্ষা পায়। এভাবে যৌথ পরিকল্পনা, ব্যায়াম এবং পরিশ্রমের মধ্য দিয়ে মানুষ নৈতিকভাবে সবল হয়ে ওঠে। তবে খেলার তালিকা শুনে আবার তাস, পাশা, জুয়া, ক্যারাম, লুডো খেলতে শুরু করে দিলে তখন শিশু ও কিশোরীরা অলস, দুর্বল হয়ে উঠবে। যদি কারো শারীরিক সমস্যা থাকে, তবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খালি হাতে ব্যায়াম করতে পারেন। নতুন ধরনের ব্যায়ামের ধারা চালু হয়েছে, যেমন সুরের তালে তালে স্ট্রেচিং, ব্যালেন্সিং করা যায়। জুম্বা করতে পারেন। ফিটনেস ভালো থাকলে বেশি বয়সেও এই ব্যায়াম করা যায়। এই ব্যায়ামে শরীর মন দুটোই ভালো থাকে। যোগা করতে পারেন।
শারীরিক সুস্থতা যেমন দরকার, মানসিকভাবে সুস্থ থাকাও খুব জরুরি। মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। ওজন ও শারীরিক গড়ন ঠিক রাখতে খেলাধুলা বা শরীরচর্চা না করলে মেদ জমতে থাকবে, যা সৌন্দর্য ও সুস্থতায় বাধা হয়ে দাঁড়াবে। তাই এক জায়গায় টানা বসে না থেকে কিছুক্ষণ পরপর উঠে দাঁড়ান, হাঁটাহাঁটি করুন। খেলতে গেলে আঘাত লাগবে, এইটুকু মনে রেখে খেললে তখন আর কষ্ট হবে না। খেলাধুলার আঘাত নিয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। আমি একটি ক্লাবের সাথে নিয়মিত খেলতে যেতাম। সেখানে গিয়ে শিখলাম সাধারণ ক্রীড়া আঘাতের মধ্যে পড়ে স্ট্রেন, হাঁটুর জখম, ফোলা পেশি, একিলিস টেন্ডনে আঘাত, শিনের হাড় বরাবর ব্যথা, হাড় ভেঙে যাওয়া। গুরুতর খেলার আঘাতের মধ্যে ফ্র্যাকচার, স্থানচ্যুতি, মাথার আঘাত ইত্যাদি। সচেতনতা থাকলে যে কোনো বড় আঘাত এড়িয়ে জীবন বাঁচাতে পারে। ফুটবল, কাবাডি, রাগবি, কুস্তি, বক্সিং খেললে মারাত্মকভাবে আহত হওয়ার আশঙ্কা আছে। আঘাতের চিকিৎসার জন্য যে পদ্ধতি আছে তা হলো বিশ্রাম করা, প্রয়োজনে ক্রাচ ব্যবহার করা, বরফের প্যাক দিয়ে 20 মিনিটের জন্য চেপে ধরা, অ্যাসপিরিন বা ইবুপ্রোফেন ফোলা এবং ব্যথা কমাতে। সার্জারি করে ছেঁড়া টেন্ডন বা লিগামেন্টের মতো গুরুতর আঘাত সারিয়ে তোলা যায়। খেলাধুলা অনেক উপকার করলেও এর কিছু খারাপ দিকও রয়েছে। মাত্রা অতিরিক্ত খেলার স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। অতিরিক্ত খেলার নেশা থেকে মুক্ত হতে না পারলে অনেক সময় জীবনের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য অতিরিক্ত খেলার নেশা থেকে মুক্ত হতে না পারলে অনেক সময় জীবনের স্বাভাবিক স্বচ্ছন্দ বিকাশের সমস্যা হয়। কোনো প্রতিযোগিতায় পরাজিত দল ও তাদের সমর্থকরা জয়ী দলের বা তাদের সমর্থকদের সাথে মারামারি বাঁধিয়ে দেয়। খেলাধুলার ক্ষেত্রে এই ধরনের বিশৃঙ্খল মনোভাব কখনো কাম্য হতে পারে না। প্রিয় শ্রোতা, শরীর ভালো তো মন ভালো। মনে যদি বিরাগ থাকে তবে বাড়বে পারিবারিক ও সামাজিক চাপ এবং দুশ্চিন্তা। খেলাধুলার মাধ্যমে যে পরিশ্রম হয় তাতে শরীরের রক্ত সঞ্চালন হতে পারে, পরিপাকতন্ত্র সবল হয়, খাদ্য হজমে সহায়ক হয় এবং ঘামের মাধ্যমে শরীরের দূষিত জিনিস বেরিয়ে যায়। পরিশ্রম থেকে শরীরে শক্তি সঞ্চয় করতে কিভাবে কৈশোরে খেলার অভ্যাস ফিরিয়ে আনতে পারে তা সংলাপের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত কিশোর কিশোরী সামিয়া জান্নাত আরিবা এবং আফতাহি মোহাম্মদ আল জাওয়াদ। এখন শুনবেন গান, তারপর শুনবেন সংলাপ। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। ভাই যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। ভাই যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। প্রিয় শ্রোতা, আমরা গল্প থেকে শুনলাম শৈশব ও কৈশোরের খেলার সুখ স্মৃতি দখল করে নিচ্ছে অনলাইন খেলা। এক জায়গায় বসে সময় কাটিয়ে দিচ্ছে। অভিযোগ করছে শিশুরা অলস হয়ে যাচ্ছে। কিন্তু তার জন্য কারা দায়ী? পড়ালেখায় ভালো করার পেছনে যতটা পরিশ্রম করা হয় তার কত ভাগ সময় খেলাধুলা ও শরীরচর্চার জন্য দেওয়া হয়? সময় কাটে হয়তো স্কুলে বসে, রাস্তার যানবাহনে, না হয় কাজে। শারীরিকভাবে পরিশ্রম করার সুযোগ এবং খেলাধুলায় উৎসাহিত করা মা বাবা ও সমাজের দায়িত্ব। এই দায়িত্ব কিভাবে নেওয়া যায় তা নিয়ে এখন কথা বলছি কিশোর বন্ধুর সাথে। প্রিয় শ্রোতা, কৈশোরে অনেকের হঠাৎ করে ওজন বাড়তে থাকে।
যার প্রধান কারণ বলা হচ্ছে খেলাধুলা বা শারীরিক পরিশ্রম না করা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যদি না হরমোনজনিত সমস্যা না থাকে, পরিণামে শরীরে বাসা বাঁধে রোগ, বাড়ে রক্তে শর্করা। কৈশোরে শরীরের হাড়ের ঘনত্ব যে মাত্রায় পৌঁছায় সেই ঘনত্বের উপর নির্ভর করে ভবিষ্যতে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় কতটুকু হবে। এই ঘনত্ব তৈরিতে ব্যায়াম, খেলাধুলা, সূর্যালোকের ভূমিকা আছে। অল্প বয়সে খেলাধুলার অভাবে ওজন বৃদ্ধি পরবর্তীকালে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ঝুঁকি বাড়ায়। খেলাধুলা ও ব্যায়াম লেখাপড়ায় মনোযোগ ও দক্ষতা বাড়াতে সহায়তা করে। প্রিয় শ্রোতা, শরীরচর্চা করা কেন দরকার ভেবে দেখেছেন কখনো? আমাদের দেশের মানুষ একটা নির্দিষ্ট বয়সের পর কেন ওজন বেড়ে যায়? এর পাশাপাশি চীন, জাপান সে দেশের মানুষ কিভাবে কর্মক্ষম থাকে? সুস্বাস্থ্যের জন্য শারীরিকভাবে সক্রিয় থাকা খুব জরুরি, যা হৃদযন্ত্র এবং ফুসফুসকে কর্মক্ষম রাখবে, হাড় এবং পেশিকে শক্তিশালী করবে, মানসিক স্বাস্থ্যকে ঠিক রেখে ওজন নিয়ন্ত্রণে রাখবে। শরীরচর্চার অভাবে শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং তাদের সামাজিক মেলামেশার দক্ষতা কমছে। মানুষ ঘুমাচ্ছে কম, বসে থাকছে বেশি, হাঁটছে অনেক কম। প্রিয় শ্রোতা, শরীরচর্চা ও খেলাধুলা শুরু করতে হলে কিছু নিয়ম মনে রাখতে হবে। প্রথমে আস্তে আস্তে দৌড়ে শরীর গরম করে নিতে হবে। পরে গতি বাড়ানোর জন্য অল্প দূরত্বে বারবার জোরে দৌড়াতে হবে। তলপেটের ব্যায়াম যখন শুধু মেদ কমানোর জন্য করা হয়, যেমন সিট আপ মানে হাঁটু ভেঙে সিট আপ, 2 পা শূন্যে উঁচু করে রাখা ইত্যাদি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। এখন শুনবেন কৈশোরে খেলাধুলা ও শরীরচর্চার অধিকার নিয়ে জরুরি বার্তা। অভিভাবক যা করবেন, শিশুদের অপছন্দের খেলা খেলতে দেবেন না। শান্ত রাখতে মোবাইল হাতে দিয়ে বসিয়ে রাখবেন না। শিশু ও কিশোরীরা যা করবেন, খেলার আগে সঠিক জুতো ব্যবহার করুন। খেলার নিয়ম মেনে চলুন। ক্লান্তি বা ব্যথা হলে খেলবেন না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারবেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করছেন, তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব কৈশোরে খেলাধুলা ও শরীরচর্চার অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টসে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।